আপনারা আলোচনা থেকে বুঝতে পারছেন যে এখানে একটা এনার্জি সংক্রান্ত যে কোনো ডিসকাশনে সম্ভবত সব দেশে আমাদের দেশে একটা বিতর্কের বিষয়। আপনারা দেখছেন যে ইজাজ সাহেব এক কথা বলছেন, আবার গোলাম আজম সাহেব ঠিক তার উল্টো কথা বলছেন। তো আসলে দুটা মতের কোনোটাই ফেলনা না, দুটা মতেরই রিলেটিভ ম্যারিটস আছে, ডিমেরিটস আছে। তো এখন আমি আপনাদেরকে এই এটা মনে রেখে যে আমি যেগুলো বলবো এটাও কিন্তু আপনারা এক পদ্ধতি হবে না, এটাও একটা বিতর্কের হবে। তো প্রথমত যে আপনি একটা জিনিস মনে রাখবেন যে এটা একটা স্বল্প মেয়াদের সরকার। প্রধান উপদেষ্টা বলছেন যে হয় ডিসেম্বরে নির্বাচন হবে, না হলে জুন মাসে নির্বাচন হবে। তো মানে বুঝতে পারছেন। আর কিন্তু সেটাও সমস্যা না, সমস্যা হচ্ছে যে জ্বালানির সবকিছুই কিন্তু অনেক টাইম লাগে। যে কোনো কিছু আপনি যে নেই, যেমন ধরেন আপনি এক্সপ্লোরেশন করলেন, আজকে যদি গ্যাস পান, আজকেও যদি গ্যাস পান, তাহলে এটা একটা প্রসেসিং প্ল্যান লাগবে, সেটা 2 বছর লাগবে, তারপরে গ্যাস পাইপলাইন লাগবে। মানে আপনি জ্বালানির সংক্রান্ত যে কোনো জিনিস ওদেরকে আমি বলি কি সবই তোমার 2 বছর 3 বছর 5 বছর লাগবে। তারপরে এই যে যেটা বললাম যে এই যে তো এখন ওই জন্য আমরা ওই জন্য একটা বলছি যে আমরা কি করতে পারবো এই সময়ের মধ্যে, এটাই আমরা স্থির করছি। এমন কিছু আমরা হাতে নেই না যেটা আমরা করতে পারবো না। কারণ কি করছি সেটা একটু যদি বলি, তো এই যে ওভারডিউ পেমেন্ট নিয়ে একটা খুব হচ্ছে, এটা কেউ বলছেন ভালো হয়েছে, আবার ওই যে মনিক বার্তারও বললো যে ভর্তুকি বাড়তেছে। তো এইটা আমি আমার তখন মনে হয় উপদেষ্টা হিসেবে দ্বিতীয় দিবস আমাকে ওই আমাদের সেক্রেটারি তখন অন্য একজন ছিল, তো সে বললো যে স্যার এলএনজি কাতার এনার্জি বলছে যে ওরা এলএনজি সাপ্লাই বন্ধ করে দেবে যদি 3 কার্য দিবসের মধ্যে $165 মিলিয়ন না দেওয়া। এটা হচ্ছে শুরু। আর এরপরে হচ্ছে এটা একটা দিক, তো ওরা তো আপনার এলএনজি লাগবে, এলএনজি দিবে না, এটা এটা একটা সমস্যা। এটা আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যে আমরা লেট পেমেন্ট যাওয়া শুরু করলাম, যে বাড়তি টাকা লেট পেমেন্ট। এরপরে সেখানেও শেষ না, এরপরে দেখা গেল যে ওরা এনার্জি প্রাইসিং এর মধ্যে বিল্ডিং ইন দ্য ডিলে। ওরা যেমন ধরেন ওরা ধরে নিয়েছে যে আপনি 3 মাস পরে দেবেন কিংবা 6 মাস পরে দেবেন একটা করে। তো সেটা করে ওরা করতেছে কি আপনাকে কিছু বলতেছে না, কিন্তু ওই যে সবাই মিলে ওদের মধ্যে একটা আঘাত আছে, তো ওরা সবাই মিলে কিন্তু ওইটা বিল্ড ইন করে। তো ওই জন্য আমরা প্রথম যেটা নিয়েছি অগ্রাধিকার যেটা নিয়েছি সেটা হচ্ছে যে এই যে ওভারডিউ। আরেকটা জিনিস আপনারা বলেন যে ইয়েতে আমি কাতার ইনভেস্টর বলছি যারা যেটা খুব হয়েছে সেটা হচ্ছে কোন দেশ আপনার সঙ্গে ব্যবসা করবে আপনি যদি ওদের ইনভয়েস না দেন, আপনি যদি বিল পেমেন্ট না করেন, তাহলে কেন করবে? তো ওই জন্যই আমরা এটাকে অগ্রাধিকার হিসেবে নিয়েছি এবং আমরা এটাকে যেটা আমি অনেক জায়গায় বলেছি, আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন শুরু করে তখন $3.2 বিলিয়ন ছিল। তো এখন আমরা we have got it down to 600 বিদ্যুৎ ও জ্বালানি মিলে। তো এইটা করার ফলে একটা হচ্ছে যে ওই যেটা বললাম যে আপনার জ্বালানি আনাটা নিশ্চিত, এখন ওরা আর কেউ আপনাকে না, বরং ওই যে কাতারের কি আলোচনা হয়েছে, কাতারে আমরা প্রথমে এটা বলছি তোমাদের দাম কম। আমরা বলছি আমরা তো এখন আগে খারাপ কাস্টমার ছিলাম, এখন তো ভালো কাস্টমার হয়েছে, তো এখন ওই কাতারের জ্বালানি মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, তো ওকে বললাম যে তোমরা দাম নাও। তো ওরা বললো যেটা যেটা আমি বুঝতে পারি, বলছে যে যারা এখন যেটা অনগোয়িং কন্ট্রাক্ট সেটাতে কমানো সম্ভব না, এটা নানান এইটার এগেইনস্টে আবার অন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু তোমরা ভবিষ্যতে আরো যদি বাড়তি নাও তাহলে আমরা সেটা কমাবো। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই যে আপনি লোককে যে টাকা দেবেন না, এটার একটা কনসিকুয়েন্স আছে, ডিলেড পেমেন্ট আছে, তারপরে আছে জ্বালানির দাম বেশি, তারপরে এরপরে হচ্ছে যে দ্বিতীয় যে
দ্বিতীয় যে জিনিসটা আমরা হাত দিচ্ছি। তো প্রথমে সবাই আমাকে বলে এটা ক্যান্সেল করে দেন না কেন, এই যে কি বলে যে আদানি পাওয়ার কিংবা এই কন্ট্রাক্ট এগুলো তো বেআইনি, এগুলো ইয়ে হয়েছে। তো মুশকিল হচ্ছে যে আমাকে তো বিদ্যুৎ সরবরাহটা বন্ধ রাখতে হবে। আমি যদি আজকে ইয়ে করি, এক্স এর কন্ট্রাক্টটা শেষ করে দিই, ধরেন আমি যদি এক্স এর কন্ট্রাক্ট শেষ করি, তার যদি 1200 টাকা থাকে, তখন তো 1200 টাকাটা একটা সংস্থান করতে হবে, নাহলে কি হবে? আপনারাই তো আবার এই যে পত্রিকায় লিখবেন যে কি সবাই কি বলে লোডশেডিং এরিয়ে। তো আমি দেখলাম যে সর্বোচ্চ লোডশেডিং হয়েছে এখন পর্যন্ত, এটা অল্প সময়ের জন্য। এই যে এটা আমাদের 24 তারিখ, 24শে এপ্রিল, আমাদের উৎপাদন ছিল 16,365 মেগাওয়াট। তার মধ্যে লোডশেডিং হচ্ছে 139 মেগাওয়াট। এখন সবাই বলছে যে লোডশেডিং এ ভয়াবহ অবস্থা হয়ে গেল। তো একটু ইয়ে করবেন যে মানে মানে বাংলা তো আমাদের মাতৃভাষা, এবং আমরা খুব ফ্লাওয়ারি ইয়েতে বলতে পছন্দ করি, পত্রিকার পাঠক হয়তো পছন্দ করবে। যে তো আমি ওই যে সাংবাদিক লিখছে কোথায় কোথায় লোডশেডিং আপনি তো বলেন, এরপর আর জবাব নেই। ভয়াবহ লোডশেডিং দেশে। কিন্তু যখন বললাম যে হ্যাঁ বলেন কোথায় কোথায় হয়েছে, কি আমি একটু দেখি। আরেকটা জিনিস যেটা যেটা আপনারা যারা ইঞ্জিনিয়ার করে তারা জানেন, কিন্তু বাইরের মানুষ যেটা জানে না, সেটা হচ্ছে যে লোডশেডিংটা হচ্ছে যখন আমার জেনারেশন ক্যাপাসিটি নাই, আমার বিদ্যুৎ উৎপাদন নাই, আমি দিতে পারছি না। কিন্তু এছাড়াও এক জায়গায় একটা ট্রান্সফরমার ইয়ে চলে যেতে পারে, এক জায়গায় একটা ফিউজ উড়ে যেতে পারে, একটা নানান কিছু হতে পারে। এবং আমাকে প্রায় আসে, আমি দেখলাম যে কিছুই না, এটা একটা ট্রান্সফরমার উড়ে গেছে। তো এইটা তো একটা রিপেয়ার করতে একটা সময় লাগবে, তো এটা তো ইয়ে না, বুঝছেন না। আর বলে যে বিদেশে হয় না, বিদেশে তো অনেক রিটার্নডেন্সি থাকে, আমাদের তো সেই রিটার্নডেন্সি না। ওই ট্রান্সপোর্টটা একটাই ট্রান্সফারে, ওটা বন্ধ হয়ে গেলে ওটাকে আবার চালু না করা পর্যন্ত ইয়ে না। ওই জন্য আমি আপনাদেরকে একটু একটু সহানুভূতিশীল হতে বলবো, যে আমাদের বিদ্যুতেরা সবই খারাপ, কিন্তু এরা কিন্তু চেষ্টা করতেছে। কোনো এখনো তো চেষ্টার অভাবে বিদ্যুতের এদেরকে আমি প্রতিদিনই গেলে আমাকে যেতে চায় না, বলে পোকা দেয়, সার পোকা দেয়। ওর দুজনে কেউ আসতে চায় না, ডাকলে অনেকক্ষণ দেরি করে আসে, গেলেই একটা পোকা দেয়। বাট এরা একটা খুব একটা ভালো কাজ। আজকে সবার সামনে বলি, সেটা হচ্ছে যে ভালো কাজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে ওই যে কি বলে যে আমাদের ওই যে আমাদের যে মূল সমস্যা, বিদ্যুৎ খাতের যে যে মূল সমস্যা, সেটা হচ্ছে যে আমরা কতগুলো একটা এক্সটর্শনারি ট্যারিফ, আমাদেরকে একটা কি বল শোষণ করার জন্য একটা কতগুলো ট্যারিফ আমাদেরকে চাপাই দেওয়া হয়েছে। তো এখন আমরা সেগুলো রিনেগোশিয়েট করতেছি, এবং রিনেগোশিয়েট করতে হলে তার থেকে, এবং এটা একটা গণতান্ত্রিক আবহে করতেছি আমরা। ওই যে কি বলে যে ওই কি বলে কোথাও কাউকে ডেকে নিয়ে বলছে না যে যেরকম হয়েছিল ব্যাংকের ক্ষেত্রে, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে, আমরা কোথাও কাউকে কোনো বিদ্যুৎ উৎপাদনকে এখন পর্যন্ত কোথাও ডাকা হয় না যে হ্যাঁ তুমি এই ইয়েটা কমাও, নাহলে আমরা কিন্তু সেই পথে যাচ্ছি। আমরা একটা গণতান্ত্রিক আবহের মধ্যে আমাদের যে ইয়ে, সেটা অনুযায়ী আমরা যাচ্ছি। তো প্রথমে আপনি কি করবেন, আপনি একজনকে বলবেন যে আপনার দাম বেশি, বলেন কেন বেশি বলেন তো। তো সেটাই আমরা বেঞ্চমার্ক এস্টাবলিশ করি। ওই যে সময় লাগে, কারণ ওই যে উপদেষ্টা বুড়া ঠিকই আছে, কিন্তু অন্যরা ওরা কিন্তু ওরা কিন্তু কাজ করে। তো এখন আপনাদের বেঞ্চমার্ক এস্টাবলিশ করতে, আপনি যে বলবেন যে আপনার দাম বেশি, কিসের ভিত্তিতে বলবেন। তো ওই জন্য আমরা ওই যেটা বলে মাথার বাড়িতে আমরা একটা ফুল ফায়ার পাওয়ার প্ল্যান্টের জন্য একটা বেঞ্চমার্ক এস্টাবলিশ করছি, 8 টাকা 44 পয়সা। তো এখন আমরা এইটাই দিস উইল অ্যালাউ আস টু নেগোশিয়েট, এবং এটা ভিত্তিতে শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেকটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে আমরা বলতেছি যে হ্যাঁ তোমার একটা পার্থক্য থাকতে পারে, তোমার একটা ট্রান্সপোর্টেশনের কিংবা লজিস্টিক্সের কোনো একটা পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই পার্থক্য তো কি বলে যে প্রতি ইউনিট বিদ্যুতের 3-4 টাকা হওয়ার কথা, সেটা হয়তো 20 পয়সা হতে পারে, 30 পয়সা হতে পারে। একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা তো থাকতে হবে, আমাকে একটা ব্যাখ্যা না না কোনটা। আচ্ছা সেটা একটু ডিটেল ওইটা একটু। তো যাই হোক, তো আমরা একটা
বেঞ্চমার্ক আমরা এস্টাবলিশ করি। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আমাদের আগে তো নিজের ঘর ঠিক করতে হবে। ওই যে শামসুল আলম সাহেব বললেন যে এখানে তো সবাই আমাদের যারা বিদ্যুৎ কোম্পানি, জ্বালানি কোম্পানি, ওরা তো একটা মহা প্রফিটেবল কোম্পানি। ওরা মনে হয় যে ওরা অ্যাপল কিংবা কি বলে যে গুগল কিংবা ইয়ের মতো কি বলে এদের মতো প্রফিটেবল কোম্পানি। বোনাসের শেষ নাই। 30 কোথায় যেন একটা ইয়ে আছে বড় পুকুরিরা কোথায় যেন, ওখানে বেতন বাদেও আরো 20-30টা পেমেন্ট পায়। এগুলো আমরা সব বন্ধ করে দিই। কিন্তু এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে বন্ধ করলে এটা আবার চলে আসবে। তো ওই জন্য আমরা ওদের যে ট্যারিফ সেটাকেও দেখেছি। এরপরে আমরা প্রথমে কয়লা ধরছি, এরপরে আমরা আমাদের নিজেদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তাদের গুলোকে ধরছি, এদেরকে ধরে তাদেরকে এস্টাবলিশ করতে। তো সেখানে আমরা জানা কি বলে যে আমরা কি বলে যে এগুলো কিন্তু সবই সময় সাপেক্ষ কাজ। সেখানে আমরা ধরেন বলছি গ্যাস ভিত্তিক যদি বিদ্যুৎ কেন্দ্র হয় তার ট্যারিফ হবে, এইটা আমরা বেঞ্চমার্ক ট্যারিফ করব। তারপরে তখন আমরা সেই ভিত্তিতে আমরা প্রাইভেট সেক্টরে যেতে পারব। তারপরে একইভাবে আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দাম কত হওয়া উচিত সেটা একটা বেঞ্চমার্ক স্টাবলিশ করব এবং আমরা সেই অনুযায়ী এটা। তো ওই জন্য আমরা কিন্তু এই যে যেটা বললাম যে ইয়ে না করে কি বলে একটা নিপীড়নমূলক ব্যবস্থায় না গিয়ে যতটা করা সম্ভব আমরা কিন্তু করার এটা চেষ্টা করতে, এবং এরা কিন্তু খুব ইয়ে কাজ করছে। তারপরে ওই যে সিস্টেম লস কমান, সিস্টেম লস আমরা বলেছি যে এই আগামী জুন মাসের মধ্যে 50% আনতে হবে। তো এটার জন্য ওই যে প্রসিজার যেটা বললেন যে ওই যে লিকেজ আছে আমাদের, ওই ট্রান্সমিশন লাইনও, গ্যাস ট্রান্সমিশন লাইনও লিকেজ ছিল, সেই লিকেজ গুলো সেরে ফেলা হয়েছে। গ্যাস ডিস্ট্রিবিউশন লাইনও লিকেজ ছিল, সেগুলো এখন সেরে ফেলা হয়েছে। আর এটা হচ্ছে যে থার্ড কম্পোনেন্ট, সেটা হচ্ছে যে ওই যে গ্যাস চুরি বা অবৈধ সংযোগ যেগুলো, সেগুলো আমরা কাটাকাটি করতেছি। এবং সেক্ষেত্রে তো এইটা হচ্ছে যে আমরা ওই যেটা বললাম যে ওদেরকে আমরা এই সরকারি ইয়েগুলোকে একটা হার্ড বাজেট কনস্ট্রেন্ট, ওরা যে একটা আরামের যে একটা জগৎ পেয়ে গেছে, সেই আরামের জগৎ থেকে তাদেরকে একটা বাস্তবতার সম্মুখীন করতে চাই, যাতে তারা এইসব করতে না পারে। যেমন যে প্রফিট দেখায় কোন কি, তারপর প্রফিটের ভিত্তিতে আবার কি ওয়ার্কার ফান্ডের কন্ট্রিবিউশন দিতে হয়। প্রত্যেকটা গ্যাস সেক্টরের এবং বিদ্যুৎ সেক্টরের প্রত্যেকটা কোম্পানি হয় আইসিইউতে অথবা এইচইউতে, ওরা কিভাবে বোনাস দেয়, কিভাবে বা ইয়ে দেয়। আমি ইয়েকে চেয়ারম্যান বলছি যে তুমি যে সাবসিডি দাও এটা প্রপোর্শনালি ভাগ করে দাও সবাইকে, সেটাকে লোন হিসেবে দাও কিংবা ইয়ে হিসেবে দাও। হ্যাঁ, তাহলে দেখো ওদের প্রফিট কোথায় থাকে, ওদের ইনকাম স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লেট দেম রিডু। এরপরে যদি ওরা বোনাস দিতে পারে দেখ। তারপরে হচ্ছে যে গভর্নমেন্টের যে অ্যাসেট আছে, ওরা যে গভর্নমেন্টের অ্যাসেট ব্যবহার করে, সেই অ্যাসেটের রিটার্ন কোথায়, সেই অ্যাসেটের একটা যে কোনো একটা বিনিয়োগ করলে তো মানুষের ডিভিডেন্ড থাকে, সেই ডিভিডেন্ড গুলো কোথায়। তো এইসব মৌলিক প্রশ্নগুলো যেগুলো জানি না কেন করা হয় নাই, সেই প্রশ্নগুলো আমরা করতে, এবং সেই প্রশ্নগুলোর দিকে আমরা সমাধান করছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে একটা কথা আমাকে বলতেই হবে যে আপনাদের যেটাতে যেখানে আমাদের সহযোগিতা দরকার, তা আমরা গ্যাসের একটা জানেন যে বিআরসি একটা ইয়ে বাড়াইছে। একটা হচ্ছে যে একটা প্রশ্ন, শামসুল আলম সাহেবের প্রশ্ন, নৈতিকতার প্রশ্ন, সেটাতে আমি যাব না। আর কিন্তু এই যে গ্যাসের যে আমরা দাম বাড়াচ্ছি, এটা কেন বাড়াইছি? তো এটা এবং এটার কনসিকুয়েন্স এবং আপনাদের রিপোর্টিং এটা নিব। তো প্রথম কথা হচ্ছে যে যারা অর্থনীতি পড়ছেন আছেন না, যে অর্থনীতি, what is the efficient pricing rule? Price is equal to marginal cost. যে আপনি মার্জিনের যে সর্বশেষ যে উৎপাদন ব্যয় কিংবা যে আমদানি ব্যয়, সেটাই আপনার। তো আপনার যেহেতু গ্যাস উৎপাদন বাড়ে না, তাহলে আপনার মার্জিনাল কস্ট কি? মার্জিনাল কস্ট হচ্ছে আপনার এলএনজি আমদানি। তো আমরা
এই যে অর্থনীতির একটা যে একদম আমরা এটাকে বলি আমরা কিন্ডারগার্টেন মাইক্রো ইকোনমিক্স, যে বাচ্চাদের যে অর্থনীতি পড়ানো হয় সে বাচ্চাদের আমরা বলি যে এফিসিয়েন্সি প্রাইসিং হচ্ছে প্রাইস টু মার্জিন। তো আমাদের মার্জিনাল কস্ট ওই যে 70-72 টাকা, তো আমরা জানি। এখন এরপরে হচ্ছে যে সবাই ইয়ে হচ্ছে যে কি হচ্ছে, দেশে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে, বিনিয়োগ বিধ্বংসী পরিকল্পনা। অথচ আমার কাছে তো 600-700 এই বেশি দামে নেওয়ার জন্য 600-700 অ্যাপ্লিকেশন পেটি গেলে বিনিয়োগ বন্ধ হলোটা কোথায়? না না, বিডার ঠিক আছে, বিডার একটা প্রমোশনাল রোল আছে। আমি আশিকের জায়গায় আমি থাকলে আশিককে ওই একই চিঠি দিতাম, কারণ ও তো একটা, আপনি কারো কিছু করতে না পারেন অন্তত বললেন না আমি তো সহমর্মী আপনার সাথে, আপনার সঙ্গে আছি, এরকম। আমি বিডার এটাতে কোনো ইয়ে করি না। তো সবাই বললো যে কি হলো, যে সবাই বললো যে কি হয়েছে, যে এটা আমরা দেশের বিনিয়োগকে বন্ধ করার জন্য সেই চক্রান্ত করে আমরা ভালো কথা। তো এখন এবং জানেন আমাদেরকে এই যখন এটা প্রক্রিয়া দিচ্ছিল তখন আন্ডারটেকিং দিয়ে গেছে যে 70-75 টাকা নেওয়ার জন্য গ্যাস দামে নেওয়ার জন্য কিন্তু লোকের আমাদের, আমরা বলছি যে যেটা দিয়েছে নির্ধারণ করবে সেটা, কিন্তু ওরা এবং বলছে 70 টাকা 75 টাকা সেটাও নিতে লাগবে। তো এখন আবার ওই আমি যেহেতু মাস্টারি করছি দীর্ঘদিন, তো ইয়েটা দিয়ে দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে প্রাইসের উদ্দেশ্যটা কি? প্রাইসের উদ্দেশ্যটা হচ্ছে যে প্রথমত বললাম যে এফিসিয়েন্সি প্রাইস মার্জিনাল কস্ট, কিন্তু এই যে কোনো ইনপুটের মূল্যের ইয়েটা কি, পারপাসটা কি? কয়েকটা পারপাস। একটা পারপাস হচ্ছে যে অ্যালোকেশন অফ রিসোর্সেস, যে আপনি গ্যাসটা কি সিরামিকে লাগাবেন না এখানে লাগাবেন না ওখানে লাগাবেন, কোথায় লাগাবেন, এটা। আরেকটা জিনিস ওই যে প্রসেসর যেটা বলছেন যে আপনি অপশন চুজ করবেন, যে আপনি কি এলএনজি দিয়ে করবেন না এলপিজি দিয়ে, সরি ন্যাচারাল গ্যাস দিয়ে করবেন না কি বলে কোল দিয়ে করবেন, নাকি আপনার শিল্পের প্রয়োজন, নাকি আপনি কি বলে সোলার দিয়ে করবেন, নাকি অন্য কি জ্বালানি দিয়ে করবেন, এটা হলো। তারপরে হচ্ছে তৃতীয় হচ্ছে যে আপনি তখন যদি আপনার গ্যাসের দাম, আপনি তখন টেকনোলজি চয়েস কে ইয়ে করে প্রাইস, যে আপনি তখন আমাদের দেশে তখন তো সবাই আমরা যারা গ্যাসের যখন আমরা বলতে দেশ ভাগ করতে বলা হয়েছিল বাংলাদেশে গ্যাস রপ্তানি করা হবে, তখন তো কেউ পেট্রোবাংলার অফিসে বলছে আসেন একটা গ্যাস কানেকশন নিয়ে যান, আসছেন যখন একটা গ্যাস কানেকশন নিয়ে যান, যাকে তাকে যার প্রয়োজন নাই কোনো ইকোনমিক বিবেচনা ছাড়াই গ্যাস দেওয়া হয়, গ্যাস কানেকশন দেওয়া হয়। কি বলে যে ওই যে কি বলে এটা ওই যে জাহাজ ভাঙেন সেখান থেকে বয়লার, আপনার হয়তো দরকার 10 ইউনিটের বয়লার, আপনার 100 ইউনিটের বয়লারে এনে এখানে লাগাই দিচ্ছেন, তারপরে ওটাকে কিন্তু ওটা গ্যাস গালছেন, গ্যাস তো অপচয় করা হয়েছে। তো তাহলে প্রাইস চয়েস অফ টেকনোলজি। তো আপনি এখন যদি দেখেন যে আপনার দাম বেশি, করে একটু জিনিসটা একটু বুঝতে চেষ্টা করবেন, যে ওই যে বললাম যে কি সেটাই না না সেটা আমরা সবাইকে এখন শুনেন, এখন আমাদের যেটা বললাম যে আমরা এখন কাউকে এই সমস্ত কোনো রকম ডিসক্রিমিনেশন থাকবে না, যাকে যে ক্যাটাগরিতে যে পড়বে সেই ক্যাটাগরি। তারপরে আরেক বিপদে পড়ছি, আমরা একটা চিঠি দিলাম ওই পেট্রো বাংলাকে মনে হয় না, অনেকগুলো বিবেচনা আছে, যে একটা যে প্রয়োজন বোধে সাবসিডি দেওয়ার বিবেচনা আছে, তারপরে হচ্ছে প্রতিবেশী দেশে বিদ্যুতের মূল্যের একটা জ্বালানির মূল্যের একটা বিবেচনা আছে। তো ওই জন্য আমরা এখনো এটা ডিবেট করতেছি যে এটা আমরা ইয়ে করবো একই, কিন্তু যে আমরাই তো এসে অন্তর্বর্তী সরকার এসে সব ক্ষমতা তো সরকার নিয়ে আসছিল 38A in the BRC Act, the government can fix power and energy prices. আমরা তো এটা কেটে দিলাম, আমরা এটাকে রিস্টোর করি। তো ওই জন্য বাঘকে আমরা ইয়ে করতে চাই।